সেতুর সাথে নিচে নেমে গিয়ে দেখি টেবিলের এক কোনায় রিয়া বসে নাস্তা করছে আর তিনজন মেয়ে মিলে রিয়াকে খাবার দিচ্ছে। সেতু আমাকে ইশারা করে বলল, আপনি গিয়ে রিয়ার পাশে বসে পড়েন। মনে মনে চিন্তা করলাম রিয়ার এখন মন ভালো না, ওর পাশে এখন না বসাই ভালো। আমি চুপটি করে সেতুর চেয়ারের পাশে বসে পড়লাম। রিয়া আমার দিকে একবার তাকিয়ে চোখ নিচু করে নিল। সেতু মুচকি হাসি দিয়ে বলল, আমি কি খাবার বেড়ে দেবো নাকি? আমি চুপচাপ সামনে থেকে খাবার নিয়ে খেতে লাগলাম। হঠাৎ করে রিয়ার চাচি এসে বলল, রিয়া মা, তুই নাকি জনিকে আসতে বললি? রিয়া মাথা ঝাঁকিয়ে বলল, জি চাচি। আমি আস্তে করে সেতুকে বললাম, এই জনিকে? সেতু আস্তে করে আমাকে উত্তর দিল, এই জনি হলো রিয়ার ক্রাশ। আসলে পরে দেখো কুত্তার মতো চেহারা শালার, কিন্তু ওর যে শরীর, তোমাকে এক আঙ্গুল দিয়ে ঘুষি দিলে তুমি একেবারে শেষ। আমি একটু ভাব দেখিয়ে বললাম, তুমি হয়তো আমার সম্পর্কে জানো না, আমাদেরও কিন্তু স্পেশাল শক্তি আছে। ও যদি আমাকে ঘুষি দেয় আমি কি ছেড়ে দেবো নাকি? আমার কথা শুনে সেতু এবার সবার সামনে হো হো করে হাসতে লাগলো। আমার এখন লজ্জায় মাথা কাটা যাচ্ছে। কেন যে এভাবে নিজেকে বীরপুরুষ সাজাতে গেলাম শালা। রিয়া সেতুর দিকে চোখ ঘুরিয়ে বলল, এই তোর কি হয়েছে? এভাবে হো হো করে হাসছিস কেন? পাগল হলি নাকি? সেতু এবার আমার দিকে তাকিয়ে বলল, কি বলবো নাকি? আমি ইশারা করে বললাম, প্লিজ এসব বলো না, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। সেতুর মা আমাদের সবাইকে থামতে বলে রিয়ার পাশে বসে বলল, জানিস রিয়া, তোর মার শেষ কথা ছিল, আমি যেন তোর খুশির জন্য সবকিছু করি। আমি জানি তুই জনিকে আগে থেকে পছন্দ করতি, কিন্তু এখন তোর বিয়ে হয়ে গেছে, তুই অযথা মন খারাপ করিস না। আমি তোর জন্য একটা রাজকুমার নিয়ে আসবো, দেখিস। রিয়া ওর চাচির কথা শুনে কিছুক্ষণ চুপচাপ থেকে বলল, ওরা কখন আসবে? সেতুর মা একটু হতাশ হয়ে বলল, এই তো কিছুক্ষণের ভেতরে চলে আসবে। এইদিকে আমাকে সেতু বলল, কি এক মেয়ে বুঝি না, কুত্তার মতো চেহারা শালার, আবার ওকে দেখে নাকি ক্রাশ খায়। আপুর যে কি চোখ আমি এটাই বুঝি না। যাই হোক, এখন তোর বিয়ে করা বউ আছে, কি জানি ও কি করে। সেতু, তোমার আপুর মুখে একটা মায়া মায়া ভাব আছে, দেখেছো? আমার কথা শুনে সেতু মুখ বাঁকিয়ে বলল, বলেছে আপনাকে? কেন, আমার মুখে বুঝে মায়া মায়া ভাব নেই? মনে মনে বললাম, তোরে দেখলে তো ডাইনি বুড়ির মতো লাগে শালি। হঠাৎ করেই দরজায় কলিং বেল বাজতে শুরু করলো। সেতু উঠে দরজা খুলে দিতেই আমার থেকে দ্বিগুণ উঁচু একজন পুরুষ আর একজন মেয়ে প্রবেশ করলো রুমে। মেয়েটাকে দেখে বোঝা যাচ্ছে ও হয়তো পরী হবে, আর এই জনি হয়তো জিন। তবে সেতুর কথাই ঠিক, ওর চেহারা কি বিশ্রী। একবার ওকে হয়তো কেউ সামনে থেকে দেখলেই বেহুশ হয়ে যাবে। আর এই ছেলেকে নাকি দেখে রিয়া ক্রাশ খায়। হাই রে, কিভাবে হয় ভাই? ওদের দেখে রিয়া টেবিল থেকে উঠে ওদের সামনে গিয়ে বলল, আসতে কোনো সমস্যা হয়নি তো জনি? জনি মুখ লম্বা করে ইয়া বড় বড় করে হাসি দিয়ে বলল, না রিয়া। আমি তোর হাসি দেখে বললাম, শালা কিভাবে হা করে দেখছে, মনে হয় আমাকে আস্ত ওর মুখের ভেতর ঢুকিয়ে দিতে পারবে। সেতু আমার কথা শুনে বলল, আরে আসতে বলো, আপু শুনলে কষ্ট পাবে, মন খারাপ করবে কিন্তু। আমি আর কিছু বললাম না, সামনে তাকিয়ে রিয়ার কাহিনী দেখতে লাগলাম। জনি আর ওর বউ সোফায় বসার পর রিয়া জনির বউকে সরাসরি প্রশ্ন করলো, আমি যদি তোমার সতীন হই তাহলে কি তোমার কোনো সমস্যা হবে? এই কথা বলতে জনি আর ওর বউ বোকার মতো রিয়ার দিকে তাকিয়ে আছে। এইদিকে আমরা ভাবছি রিয়া একজন বিবাহিত জিনকে আবার বিয়ে করতে চায়। ছি ছি। রিয়ার চাচি তো বলেই দিল, রিয়া তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এসব উল্টোপাল্টা কথা কি বলিস? রিয়া ওর চাচির কথার কোনো উত্তর না দিয়ে জনিকে বলল, জনি তুমি তো জানতে আমি তোমাকে কতটা ভালোবাসতাম, তবে সেটা প্রকাশ করি নাই, আর তুমি আমাকে কিছু না বলে কিভাবে বিয়ে করলা? এবার জনি মোটা কণ্ঠস্বর উত্তর দিল, আপনি এখানকার রানী, আপনাকে বিয়ে করার ক্ষমতা আমার নাই, হয়তো এই যোগ্যতা আমার আজও হবে না। দেখেন রিয়া, আমরাও ভালোবেসে বিয়ে করেছি, আমি চাই না আমাদের মাঝে তৃতীয় কোনো ব্যক্তি আসুক। আমার থেকে এখানে আরও ভালো ভালো শত শত জিন আছে, আপনি তাদের কাউকে জীবনসঙ্গী করে নেবেন। তবে আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে মাফ করে দেবেন। যদি এজন্য আমাকে ডেকে থাকেন তাহলে আমার কিছুই করার নাই, আমরা আসি। এই চলো। এই কথাগুলো বলেই জনি আর ওর বউ চুপচাপ দরজা দিয়ে বের হয়ে চলে গেল। রিয়া ধপ করে নিচে বসে গেল। এখন একদম সব কিছু নীরব হয়ে গেছে, কোনো কথা নাই এখানে। আমি আস্তে করে টেবিল থেকে উঠে রিয়ার সামনে গিয়ে বসলাম। এই, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনার জন্য হাজার হাজার ছেলে পাগল, এজন্য আপনাকে বিশ্ব সুন্দরী বলা হয়েছে, আর আপনি কি না, যার কোনো চেহারারই ঠিক নাই। কি বলবো আর, আপনার পছন্দ যে এমন হবে আমি জানতামই না। বিয়ে হবার পরও তাকে বলেন বিয়ে করতে, কি বলবো আর আপনাকে। আবার ওর কত বড় সাহস আপনার মুখের উপর কথা বলে। থাক, আমি কি বলবো আর, এখানে মেহমান হয়ে আসছি। আপনার পছন্দের মানুষ যে এমন হবে এটা আমি জানতামই না। ঠাস ঠাস করে রিয়া আমার গালে দুইটা চর বসিয়ে দিয়ে বললো, তুই চাকরের মতো থাকবি, আমার বিষয়ে নাক গলাতে আসবি না। আমার কি পছন্দ আর না পছন্দ সেটা কি তোকে বলতে হবে রে? 2 টাকার চাকর আবার আসছে আমার চামচামি করার জন্য। চুপচাপ এখানে থাকবি, ঘুরবি, খাবি, নইলে আবার আমার চাকর হয়ে কাজ করবি। দ্বিতীয়বার যদি এমন কিছু বলিস না, তোর মায়ের মতো তোকেও কেটে এমন টুকরা করব যে তোর শরীরের টুকরাগুলোও কেউ খুঁজে পাবে না। আসছে আমার পছন্দের কথা বলতে। তুই কি জানিস রে শালা, ভালোবাসা হয় মন থেকে, চেহারা দিয়ে আমি কি করব? রিয়ার রাগে চোখ মুখ সব লাল হয়ে গেল।
আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, কি করব কিছুই বুঝতে পারছি না। আমার সামনে সেতুর মা দাঁড়িয়ে আছে, আবার সেতু এক কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার কাহিনী এতক্ষণ দেখছিল। আমার দিকে তাকিয়ে একবার সেতুর মাকে বলল, আম্মু আপু এটা কি করলো? সেতুর মা আমার কাছে এসে বলল, আমি ওর পক্ষ থেকে তোমার কাছে মাপ চাইছি বাবা, মেয়েটা আমার ওর প্রেমে পড়ে পাগল হয়ে গেছে, কি করবে কি বলবে কিছুই বুঝতে চায় না। সেতুর মা আমার কাছে এসে বলল, আমি ওর পক্ষ থেকে তোমার কাছে মাপ চাইছি বাবা, মেয়েটা আমার ওর প্রেমে পড়ে একদম পাগল হয়ে গেছে, কি করব বলো, বোঝালেও বুঝতে চায় না। আমি এবার মুচকি হেসে বললাম, আসলে সব দোষ আমার চাচি, আমি যদি এখানে না আসতাম তাহলে এমন হতো না। আর রিয়া তো ঠিকই বলেছে, চাকর তো চাকরের মতনই থাকবে। সেতু এবার আমার পাশে দাঁড়িয়ে বলল, আপু তোমাকে এই কথা বললো কেন? আমি নিচে এসে বললাম, এটা বলবো ঠিক আছে, তবে আমাকে কথা দিতে হবে যেন এসব কথা কেউ জানতে না পারে। একটা কথা কি জানো সেতু, মানুষ বলে অভাবে নাকি স্বভাব নষ্ট হয়, আর আমি আমার মাকে খুনের অপরাধে জেলে যাই, আর সেই ফাঁসি থেকে বাঁচার জন্য চাকর হয়েছি। কি কপাল না আমার! আর আজকে যাকে বাঁচাতে গিয়ে মরতে বসেছিলাম সে আমাকে। সেতুর আম্মু আমার পাশে বসে বলল, বলো তো তোমার কাহিনী কি, আমি শুনতে চাই, আমি কথা দিচ্ছি এসব কথা কখনোই বাইরে যাবে না। আন্টির দিকে তাকিয়ে এক এক করে আমার জীবনের সব কাহিনী বললাম। সব শুনে সেতুর আম্মু আমার মাথায় হাত দিয়ে বলল, কে বলেছে তোমার কেউ নাই, আমি আছি তো। আমি কি তোমার মায়ের মতো না? আজ থেকে যখনই তোমার কোনো কিছু দরকার হয় আমাকে বলবে, নিজের মন মতো যা ইচ্ছে তাই করবে, কেউ তোমাকে কিচ্ছু বলবে না, ঠিক আছে? কেউ যদি তোমাকে কিছু বলে তাহলে আমাকে বলবে, কেমন? পেছন থেকে সেতু বলল, আরে আমি আছি তো আম্মু, ওর কিছুই হবে না। এখান থেকে যাওয়ার রাস্তা আমাকে দেখিয়ে দিবে, আমি এখানে এসে অনেক বড় ভুল করেছি। আমার কথা শুনে সেতু আর সেতুর মা বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার ভুল কিছু বললাম কি, ভুল কিছু বলে ফেলেছি? সেতুর আম্মু আমাকে ধমক দিয়ে বলল, এসব উল্টাপাল্টা কি চিন্তা করো? হ্যাঁ, এখানে রিয়াই কি তোমার আপনজন? আমরা বুঝি কেউ না? বুঝেছি, এখন তোমার মাথা গরম হয়ে আছে। সেতু ওকে রুমে দিয়ে আয়, আগে ঘুমিয়ে মাথা ঠান্ডা করো, ঠিক আছে? এই বলে সেতুর মা চলে গেল। সেতু আমার হাত ধরে বলল, আচ্ছা আপনার হাত এত ঠান্ডা কেন? আমি সেতুর হাতটা ঝাঁকি দিয়ে ফেলে বললাম, এভাবে এমন ফালতু ব্যবহার করো কেন? হ্যাঁ, তুমি বোঝো না সেতু, আমার এসব ভালো লাগে না। সে তো মুখ বাঁকিয়ে উপরে উঠতে উঠতে বলল, আমরা কি পৃথিবীর মানুষের চেয়ে কম সুন্দরী যে আমাদের পছন্দ হয় না? দেখো সেতু, তুমি এখনো পিচ্চি একটা মেয়ে, এত কিছু বুঝবে না। সেতু দাঁড়িয়ে চট করে বলল, আপনি আজকে আমার সাথে একটা রাত থাকেন, শুধু সকালে দেখবেন আমাদের কতগুলো বেবি হয়ে যাবে। চুপচাপ উপরে উঠতে উঠতে বললাম, কি এক পাগলের বাসায় আমি এসেছি। রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। দরজার বাইরে থেকে সেতু বলছে, ভালো করে ঘুমাও প্রিয়, আর আমি কিন্তু ছোট না, তুমি চাইলেই ট্রাই করে দেখতে পারো, আমি তোমার জন্য সব সময় তৈরি। আচ্ছা, মানুষ জাতি কি এত সুন্দর হতে পারে? সেতুর কথা কানে না দিয়ে রুমে শুয়ে আমি শুধু রিয়ার কথা চিন্তা করছি। রিয়া কিভাবে আমাকে চড় দিতে পারলো? আমার কারণে ও বেঁচে ফিরে আসলো এখানে, আর আমাকে জীবনে আর যাই করি কাউকে আর সাহায্য করব না। বিছানায় শরীর লাগাতেই কখন যে ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। যখন ঘুম ভাঙলো তখন আমি সামনে তাকিয়ে দেখি আমার সামনে রিয়া কফির মগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে ঘুম থেকে উঠতে দেখে রিয়া বলল, সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি, মাগার তোমার তো ঘুম ভাঙার খবরই নাই। আমি রিয়ার কথায় উত্তর না করে চুপচাপ উঠে গিয়ে দরজা দিয়ে বের হতে হতে বললাম, ম্যাম আসলে আমি সরি, আমি যে আপনার টাকার কেনা গোলাম এটা আমার মনেই ছিল না। আপনি একটু অপেক্ষা করুন, আমি এখানেই আপনার জন্য কফি নিয়ে আসছি। রিয়া মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়ে আছে। থাকগা, আমার কি? আমাকে বলে নাকি আমি 2 টাকার চাকর হয়ে তার সম্পর্কে কথা বলতে আসছি। নিচে নেমে সরাসরি কিচেন রুমে চলে গেলাম। কিচেন রুমে গিয়ে আমি তো পুরাই বোকা হয়ে গেলাম। সেখানে প্রায় 10 জনের মতো মেয়ে আছে, সব কয়টা মেয়ে মিলে রান্না করছে। এতগুলো মেয়ের ভেতরে আমি একা একটা নিরীহ ছেলে আসা ঠিক হয় নাই। আবার ওরা কিন্তু পড়ি, কখন যে আমাকে কি করে বসে, কেন যে সকাল সকাল রাগ দেখাতে গেলাম। আমাকে দেখে সব কয়টা মেয়ে দূরে চলে গেল। আমি শুধু উচ্চারণ করে বললাম, আমাকে শুধু কফি বানানোর জিনিসপত্রগুলো দেন। এটা বলতে আমার সামনে সব কিছু আপনা আপনি চলে আসলো। আমি ঠান্ডা মাথায় কফি বানাতে লাগলাম। আমাকে কফি বানাতে দেখে পেছন থেকে একটা মেয়ে বলল, আপনি আমাদের এখানে মেহমান হিসাবে এসেছেন, যদি রাজকুমারী দেখতে পারে আপনি কফি বানাচ্ছেন তাহলে আমাদের অবস্থা শেষ করে দিবে। আমি কফি বানাতে বানাতে বললাম, চিন্তা করবেন না, কারো কিচ্ছু হবে না। আর কে বলেছে আমি এই বাসার মেহমান? আমি তো এখানে চাকর হিসাবে আসছি। আমি নাকি 2 টাকার চাকর? বাবা, সকাল সকাল কি তোমার মাথা খারাপ হয়ে গেছে? পেছনে তাকিয়ে দেখি রিয়ার চাচি চলে আসছে। আমি কফির মগটা হাতে নিয়ে বললাম, আমি তো এখানে। সেতুর আম্মু জোরে আমাকে ধমক দিয়ে বলল, হয়েছে তোমার কথা বলা? রিয়া, এই রিয়া! সেতুর আম্মুর চিল্লাচিল্লি শুনে সবাই কিচেন রুমে জড়ো হয়ে গেছে। রিয়ার ছোট চাচা এসে বলল, এই তুমি কি সকাল সকাল আমাকে ঘুমাতে দেবে না নাকি? সেতুর মা জোরে ধমক দিয়ে বলল, তোমার ঘুম রাখো আগে। আমাদের এখানে যে একজন মেহমান আছে সেটা কি তুমি জানো না? কালকে তোমার মেয়ে এই ছেলেকে চাকর বলেছে। এখন এই ছেলে সকাল সকাল কফি বানাতে আসছে। রিয়া, আমি জানি না আগে পরে তোদের মাঝে কি হয়েছে, তুই এখনই এই ছেলের কাছে মাপ চা। একটা বিবাহিত বিশ্রী জিনের জন্য তুই যে এমন করতে পারবি এটা আমার ধারণাও ছিল না। আমি তোরে আমার নিজের মেয়ে মনে করি, কিন্তু তাই বলে তুই যে আজে বাজে কিছু করবি এটা আমি সহ্য করব না। মানলাম ও আগে তোর জন্য চাকরের কাজ করেছে, বেচারা তো ফাঁসি থেকে বাঁচার জন্য চাকর হয়েছে।
যে ছেলে তার জীবন বাজি রেখে তোরে বাঁচিয়ে এখান পর্যন্ত নিয়ে আসলো, আর তুই কি না? সে তো তাড়াতাড়ি ওর আম্মুর কাছে গিয়ে বলো, আরে আম্মু হয়েছে তো, এখন এসব কথা বলা বন্ধ করো। সে তো কিছু বলার আগেই আমিও বলে দিলাম, আমি তো বাইরের একটা মানুষ, আমার জন্য কেন নিজেদের মধ্যে ঝামেলা তৈরি করবে? তাই তো সেতু, চিন্তা করো না, আমি তোমাদের এখানে থাকতে আসিনি। সেতুর বাবা সবাইকে থামতে বলে রিয়ার সামনে গিয়ে বলল, ওকে তুই নিজেই এখানে নিয়ে এলি, ও একমাত্র তোর বিশ্বাস করেই তো এখানে এলো, এখন তুইও কি ওর জন্য শত্রুতা করবি? যা ইচ্ছা তাই কর, আজকে তো তোর হাতে সব কিছু তুলে দেব, তবে এই ছেলের যদি কিছু হয় না তখন বলবো, এখন না। এই সবাই এখন যার যার কাজে যাও। সেতুর আম্মু বলল, কিন্তু সেতুর বাবা বলল, ওদের বিষয়ে ওরা দেখে নেবে, এখানে আমাদের না থাকাই বেস্ট। এই বলে সেতুকে নিয়ে ওর বাবা মা চলে গেল।